স্বাভাবিকভাবেই অনেকে মনে করেন যে প্রেগনেন্সি পিরিয়ডটাতে অনেক ধরনের একটা মেন্টাল টার্ময়েলের মধ্যে দিয়ে যায়, মানসিক চাপে থাকে, স্ট্রেস থাকে যেহেতু, এবং হরমোনাল অনেক চেঞ্জেস আসে, সেটা কি আসলে সিজোফ্রেনিয়াকে আরও ট্রিগার করতে পারে কিনা? অবশ্যই। এই জন্যই আমরা বলি যে বিশেষ করে অন্য যে কোনো সময়ের থেকে প্রেগনেন্সি অবস্থায় রোগী আমাদের ফলো আপে বেশি আসবে। কারণ হচ্ছে প্রথমেই বলা হয়েছে যে যে কোনো মেন্টাল স্ট্রেস, যে কোনো চাপ, যে কোনো পারিবারিক অর্থনৈতিক যে কোনো চাপে এই রোগ বাড়তে পারে। তাহলে প্রেগনেন্সি অবশ্যই একটা বড় চাপ। সেই ক্ষেত্রে অবশ্যই তার এই চাপটা সহ্য করতে না পেরে অথবা এই চাপটা না নিতে পেরে আবার এই রোগটা ট্রিগার করতে পারে। এই জন্য রেগুলার ফলো আপে থাকলে আমরা তো টাইম টু টাইম ফলো আপ করতে পারতেছি। যখনই দেখবো যে না চাপ হচ্ছে, কারণ বাচ্চা কেমন করে হবে, বাচ্চার কোনো প্রবলেম হবে কিনা, ওই সময় ফাইন্যান্সিয়াল কী হবে, আমি অসুস্থ হয়ে যাই কিনা, এর বাচ্চা হওয়ার পরে কী করবো, এই এত কিছু চিন্তা করে অবশ্যই রুগী খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে যদি রেগুলার ফলো আপে আসে, আমরা ওষুধ দিয়ে অথবা তাকে কাউন্সিলিং করে অথবা তাকে সাপোর্টিভ থেরাপি দিয়ে অথবা ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করে এইগুলা চাপমুক্ত রাখা যায়, এবং চাপমুক্ত রাখতে রোগী ভালো থাকবে। ধন্যবাদ। সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটা তো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সব থেকে মোর স্পেসিফিকলি তার পার্টনারের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তার পার্টনারকে আসলে কোন কোন জায়গাগুলোতেও সাপোর্টিভ রোলটা প্লে করতে হয়, সেখানে আপনাদের ভূমিকাটা কি থাকে? পরিবার হচ্ছে সিজোফ্রেনিয়া রোগীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শুরু থেকেই ডায়াগনোসিসের জন্য ডাক্তারের কাছে নিতে হবে, তাকে রেগুলার ওষুধ খাওয়াইতে হবে, তাকে রেগুলারকে সাপোর্ট দিতে হবে, তার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে যাতে আমরা তার সমস্যাগুলো সমাধান করতে পারি অথবা সমাধান দিতে পারি। আর বিশেষ করে এখানে পার্টনারের সাপোর্টটা খুবই বেশি জরুরি। কেন জরুরি? কারণ পার্টনারের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ, সার্বক্ষণিক তার কথাগুলো পার্টনারের কাছেই যায়। তো পার্টনার যদি তাকে নেতিবাচক কথা শোনায়, পার্টনার যদি তাকে সাপোর্ট না করে, তাহলে এটা আরও বেশি খারাপ হবে। তো পার্টনারের সাপোর্ট থাকলে এবং ফ্যামিলি সাপোর্ট যদি থাকে, রোগীরা ভালো থাকবে। ধন্যবাদ। থেরাপির কথা বলছিলেন শুরু থেকে, যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং অন্যান্য সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের প্রভাবটা আসলে কেমন, এবং এটা কতদিন পর্যন্ত মোটামুটি চালিয়ে যেতে হয় একজন রোগীকে স্টেবল করার ক্ষেত্রে? একটা রোগী যখন স্টেবল হয়ে যাবে, স্টেবল হয়ে যাওয়ার পরে আমাদের থেরাপিগুলো শুরু করতে হয়। যে রোগীটা এখন কি করবে। আগে হয়তো মনে করেন যে একজন ভালো স্টুডেন্ট ছিল, সে মেডিকেলে পড়ে অথবা ইঞ্জিনিয়ারিং পড়ে, তো করার পরে দেখলো যে মাঝখান থেকে সিজোফ্রেনিয়ার জন্য তার 6 মাস 1 বছর লস হয়ে গেছে। সে এসেই তো দেখলো যে আমি তো আমার বন্ধুরা পাশ করে গেছে অথবা আমার বন্ধুরা আগায় গেছে, আমি পিছিয়ে গেলাম। সে তখন ডিপ্রেসড হয়ে যেতে পারে, সে তখন পিছনে পড়ে যেতে পারে, সে পড়াশোনায় না যেতে পারে। আবার আশেপাশের লোকজন তাকে নানা ধরনের কথা বলে, তুই তো পাগল হয়ে গেছিস, তোকে দিয়ে আর কিছু হবে না। এই কথাগুলো যেন আমাদের ফ্যামিলি মেম্বাররা অথবা কোনোভাবে এটা না আসে, ঠিক আছে? এইগুলোর ব্যাপারে আমাদের তাকে আশেপাশের অথবা পারিবারিক এদেরকে ফ্যামিলি থেরাপি দিতে হবে, সাইকো এডুকেশনটা দিতে হবে যে রোগটা কী ধরনের চিকিৎসা লাগবে, কতদিন ওষুধ খেতে হবে, ওষুধ খেলে কি হবে, না খেলে কি হবে। তারপরে আবার যখন তাকেও বুঝাইতে হবে যে আপনি যে পিছায় পড়ছেন এটা কোনো সমস্যা না, আপনি ভালো আছেন, আবার শুরু করলে আবার পারবেন। এই জায়গাগুলোতে আমরা হচ্ছে এদেরকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিই। সাপোর্টেড এমপ্লয়মেন্ট, আগেই বললাম যে কাজ করতেছে তাকে আমরা সাপোর্ট দিচ্ছি, আচ্ছা তুমি এই কাজটা করো, এইভাবে করো, এই কাজটা তখন করো যখন আমরা সাপোর্ট করব তাকে। আরেকটা হচ্ছে যে আমাদের যখন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার, যে সে একটা কাজে স্কিল ছিল, ওই স্কিলটাকে আবার একটু ডেভেলপ করে দেওয়া, তাকে একটা কাজে ঢুকাই দেওয়া। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার প্রয়োজন হচ্ছে যে ডে কেয়ার সেন্টারের মতো, সারাদিন যে ওখানে থাকবে, ওখানকার সবার সাথে মিশবে, কথা বলবে, এই করবে, আবার রাতের বেলায় এসে বাসায় ঘুমাবে। তো ওইখানে গেলেও দেখা যাবে যে ওখানে অনেক সিজোফ্রেনিয়া রোগী থাকবে যাদের সাথে মিশে মিশে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টগুলো, এই থেরাপিগুলো খুবই ইফেক্টিভ আমাদের বিশেষ সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি দেখি যে ভর্তি রেখে চিকিৎসা পদ্ধতি, ডে কেয়ারের কথা যেটা বলছেন, বা কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কতটা আমরা আমাদের দেশে, সারা বিশ্বে এটার খুবই ইফেক্টিভিটি আছে, তবে আমাদের দেশে এটার সংখ্যা খুবই কম। কিছু কিছু প্রতিষ্ঠান কেবল করতেছে, কিন্তু ওইটাও জাস্ট নিজেদের উদ্যোগে। কিন্তু এইটাতে যদি আমরা দক্ষ জনবল অ্যাড করতে পারি, যদি সরকার থেকে আমাদের হেল্প আসে, অথবা আমরা যদি সচেতন মানুষের সাথে সম্পর্ক করে এগুলো বাড়াইতে পারি, তাহলে আরও বেশি ইফেক্টিভিটি হবে।